ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের যে আন্তর্জাতিক কবিতা রয়েছে, যেটি ভারভারাও রাওয়ের লেখা চারণ কবি, সেই কবিতাটি আজকে আমরা পড়ব। এই ভারভারাও রায় তিনি কিন্তু আমাদের বাংলা সাহিত্যের কোনো লেখক বা কবি নন, তিনি কিন্তু আন্তর্জাতিক কবি। তার জন্ম হয়েছিল তেলেঙ্গানা অঞ্চলে, অন্ধ্রপ্রদেশের যে তেলেঙ্গানা সে অঞ্চলে, এবং তিনি তার লেখাপড়া, তার কর্মজীবন সমস্তটাই কিন্তু সেই অঞ্চল ঘিরেই। এবং তিনি সর্বদা বারবারই দেখে এসেছি যে তার কবিতার মধ্যে বারবার সমাজের যে অরাজনৈতিক যে পরিবেশ, অরাজকতা, সেগুলো বারবার উঠে এসেছে তার কবিতার মাধ্যমে। এবং তার এই কবিতা বলে নয়, তার বিভিন্ন কবিতা আমরা দেখতে পাই বাংলা, ইংরাজি এবং বিভিন্ন ভাষাতে কিন্তু অনুবাদ হয়েছিল। সেরকমই আমাদের এই চারণ কবি যে কবিতাটি, সেইটি কিন্তু শঙ্খ ঘোষ বাংলায় অনুবাদ করেছিলেন। আর চারণ কবি আমরা তাদেরকেই বলি যারা স্বাধীনতা সংগ্রামের সময় তাদের যে বিভিন্ন অন্যায়ের প্রতি গর্জে ওঠা এবং বিভিন্ন অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অন্যায়ের বিরুদ্ধাচরণ করা, সেই যে কবিগুলি গানের মাধ্যমে সেইগুলি বোঝাতো, সেই কবিগুলি যে গান গেয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের, যারা স্বাধীনতা সংগ্রামী হিসাবে কাজ করেছিলেন এবং অন্যায়কে মেনে নেননি, তাদেরকে বারবার সহযোগিতা করেছেন। এবং তাদের যে এই গাওয়া গান, তাকেই মূলত কিন্তু স্তুতি বলা হতো, অর্থাৎ চরণ কথার অর্থ কিন্তু স্তুতি। এবং যে কবি এই গানগুলি লিখতেন তাদেরকে বলা হতো চারণ কবি। তো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। দেখো তাহলে প্রথমে আমরা কবিতাটার প্রথমেই যেটা দেখতে পাচ্ছি যে চারণ কবি, আমরা একটু আগে চারণ কবি সম্পর্কে বললাম যে কবিগুলি স্বাধীনতা সংগ্রামের সময় আমাদেরকে বারবার করে সাহস, প্রেরণা ইত্যাদি জাগিয়েছেন তার কবিতার মাধ্যমে। সেই যে স্তুতি, সেই যে পাঠ, তাকে বলা হচ্ছে চারণ। এবং যে কবি এই কাজগুলি করতেন, অর্থাৎ এই কবিতার মাধ্যমে আমাদের মনে যে সাহস জুগিয়েছেন, তাকেই বলা হচ্ছে চারণ কবি। আর এই চারণ কবি এটি লিখেছিলেন, দেখো, ভারভারাও রায়। এই ভারভারাও রায় কবির জন্ম হচ্ছে 3রা নভেম্বর 1940 খ্রিস্টাব্দে। জন্ম হয়েছিল অন্ধ্রপ্রদেশের, বর্তমান যেটির রাজ্য আমরা তেলেঙ্গানা পাই। এবং তার লেখা কাব্যগ্রন্থগুলির মধ্যে বারবার উঠে এসেছে সমাজ সচেতনতা বোধ। আর এই চারণ কবি এই যে চারণ কবিতাটি আমরা পড়ছি, সেটিতেও আমরা দেখতে পাই সচেতনতা বোধের কথা তিনি বলেছেন বা কবি বলেছেন। তার অন্যান্য রচনাগুলির মধ্যে আরও রয়েছে স্বেচ্ছা আমরা দেখেছি, তারপরে চিত্রপট্টম, তারপরে সমুদ্রম, চালি নেগারলু ইত্যাদি অনেক লেখা বারবার কবি কিন্তু লিখেছেন। কিন্তু তার প্রত্যেকটি কবিতার মধ্যেই, প্রত্যেকটি লেখার মধ্যেই সমাজ সচেতনতা বোধ বারবার কিন্তু উঠে এসেছে। এবং এই যে কবিতাটা আমরা পড়ছি, এই কবিতাটা কিন্তু বাংলায় লেখা নয়, এইটি কিন্তু মূলত লেখা হয়েছিল তেলেঙ্গানা ভাষায়। বা কবি যেহেতু তেলেঙ্গানা বা সাউথের দিকে তিনি বেশি থাকতেন, তাই এই কবিতাটি বাংলায় রচনা করেছিলেন, বাংলায় অনুবাদ করেছিলেন শঙ্খ ঘোষ। এই শঙ্খ ঘোষ সম্পর্কে আমরা যদি একটুখানি জানি, তাহলে আমরা জানবো যে কবির জন্ম কবে হয়েছিল, কবির মৃত্যু কবে হয়েছিল, এবং কবির প্রকৃত নাম,
আর কবির লেখা কিছু কবিতা এবং তার সামগ্রীগুলি, তার লেখার সামগ্রীগুলি আমরা জানবো। তো সবার আগে জানার যেটি বিষয় যে তার জন্ম কবে হয়েছিল। শঙ্খ ঘোষের জন্ম হয়েছিল 5ই ফেব্রুয়ারি 1932 খ্রিস্টাব্দে। শঙ্খ ঘোষ ছিলেন একজন বিশিষ্ট ভারতের একজন শক্তিমান বাঙালি কবি এবং সাহিত্যিক সমালোচকও বটে। তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ হিসেবেও প্রসিদ্ধ ছিলেন এবং তাকে বলা হয় যে সাহিত্যে রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশের উত্তরসূরি হিসাবে। তার লেখা উল্লেখযোগ্য যেগুলি, তার মধ্যে রয়েছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, যেটি খুবই উল্লেখযোগ্য তার লেখা। এবং আরও তিনি লিখেছেন দিনগুলি, রাতগুলি, এখন সময় নয়, বাবরের প্রার্থনা এবং শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা। আরও প্রচুর 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 লেখা কবি লিখে গেছেন। তার আসল নাম কিন্তু শঙ্খ ঘোষ ছিল না, তার আসল নাম ছিল চিত্রপ্রিয় ঘোষ। তাকে কুন্তক হিসেবেও কিন্তু তিনি প্রসিদ্ধ ছিলেন। আর সর্বশেষ যেটা আমাদের জানার বিষয়, তার জন্ম আমরা যেরকম জেনেছি, কবির মৃত্যু হয়েছিল এপ্রিল মাসের 21 এপ্রিল 2021। আমরা খুবই কিছু বছর আগে খুবই কাছের একজন কবিকে হারিয়েছি। তো চলো এবার আমরা লাইন বাই লাইন এই কবিতাটি পড়ব এবং মানে বুঝব। দেখো, প্রথমেই বলেছে, কবিতাটা আমরা যদি একটু পড়ি তাহলে দেখো প্রথমেই বলেছে যে নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও। ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরিয়ে বৃষ্টি হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদাশ্রু বুকে নিয়ে জলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির স্বর, কবির কোনো লিপিকার স্বর। এই যে আমরা কবিতাটা পড়ছি, এই কবিতা মূলত 3টি স্তবকে ভাগ করা যায়। প্রথম স্তবক কিন্তু এইটি। দেখো, আমরা একটু আগে জেনেছিলাম যে ভারভারাও রায়, যিনি আন্তর্জাতিক কবি, তার লেখাতে বারবার সমাজ সচেতনতা বোধ, সমাজে অরাজনৈতিকতা বা অরাজকতা যখন উঠে এসেছে, কবির লেখার মাধ্যমে কবির প্রতিপাদও কিন্তু বারবার উঠে এসেছে। সেরকমই একটি কবিতা, যে কবিতায় দেখো বলছে, প্রথম লাইনটা বলছে যে নিয়ম কানুন যখন সব লোপাট। অর্থাৎ কবি প্রথম স্তবক থেকে আমরা জানতে পেরেছি কবি এমন এক সমাজ ব্যবস্থার কথা বলেছেন যেখানে নিয়ম এবং নিয়ম কানুনের বালাই নেই। সমাজ ব্যবস্থার যে অরাজকতা, তার রাষ্ট্রীয় কাঠামোর প্রতি কোনো বিশ্বাস নেই কবির। তাই কবি বারবার তার লেখার মাধ্যমে বলেছেন যে নিয়মকানুনগুলি সব লোপাট হয়ে গেছে। নিয়মকানুনগুলি যখন লোপাট হয়ে যায়, তখনই আমাদের বুঝতে হবে সমাজ ব্যবস্থার ঠিক কতটা অবনতি ঘটলে সমস্ত নিয়মকানুন সব লোপাট হয়ে যায়। তাই কবি এখানে বলেছেন যে সমাজ ব্যবস্থার কথা তিনি বলেছেন এই কবিতার মাধ্যমে। কবি যে সমাজ ব্যবস্থার কথা বলেছেন সেখানে কোনো নিয়মকানুনের বালাই নেই। অর্থাৎ নিয়মকানুন বলে যে কিছু হয় সেটা কিন্তু সেই সমাজে নেই। সেই সমাজ ব্যবস্থার যে অরাজক যে রাষ্ট্রীয় কাঠামো, তার প্রতি কবির এক ফোঁটাও বিশ্বাস নেই। তাই কবি বলেছেন নিয়ম কানুন সব লোপাট। এরপরে দেখো বলেছে
আর সময়ের ঢেউতলা কালো মেঘের দল। অর্থাৎ এখানে কবি বুঝিয়েছেন, বলতে চেয়েছেন যে এমন অত্যাচার চলছে, এমন শাসক শ্রেণীর যে শোষণ চলছে, সেই শোষণ শ্রেণীতে পরিণত হচ্ছে, সেই শোষণ শ্রেণীর প্রতিষ্ঠা করতে পারছে না সমাজ ব্যবস্থায়। তাই কি হচ্ছে, কালো যেন মেঘের দল যেন ঘনিয়ে এসেছে। তারপরে দেখো কবি বলছে, ফাঁস লাগাচ্ছে গলায়, চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। এরকম একটা সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা ঘিরে দেখো কবি বলছেন যে এই যে একটা সমাজ, এই যে একটা সময়, সেই সমাজ ব্যবস্থায় কবি যে কবিতাটি লিখছেন, সেই সমাজ ব্যবস্থার যে সময়, সেই সময়টা এমন এক পরিস্থিতি যেখানে সময় বলতে সেই সমকালকে বোঝানো হয়েছে, যে সময় বর্তমান প্রেক্ষাপটকে বোঝানো হয়েছে। কবি বুঝিয়েছেন, বারবার করে বলেছেন, তাই বলেছেন যে নিয়ম কানুন সেখানে নেই। সেখানে কি হয়েছে, কবিতার মধ্য দিয়ে তিনি যে কালো মেঘ বলেছে, সেই কালো মেঘ দুর্ভাবনার যে কালো মেঘ, সেই কালো মেঘকে বুঝিয়েছেন কবি। তাই বলছে মানুষের গলায় ফাঁস হয়ে বসেছে। কেন বলছেন, কারণ একটা দম বন্ধ করা যেন পরিস্থিতি তৈরি হয়েছে, বাকরুদ্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ সমাজের যে শাসক শ্রেণী, সেই শাসক শ্রেণী কি করছে, এমন শোষণতন্ত্র চালাচ্ছে, যে শোষণ মানুষ কোনোদিনও দেখেনি। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি এই কবিতাটি রচনা করছেন। কবি বলছে তাই ফাঁস লাগাচ্ছে গলায়, অর্থাৎ সাধারণ মানুষেরও যে বাক স্বাধীনতার একটা ব্যাপার আছে, আমাদের গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার যে একটা স্বাধীনতা, আমাদের যেটা আমাদের কনস্টিটিউশন দিয়েছে, সেই যে স্বাধীনতা, সেই স্বাধীনতা যেন সেই শোষক শ্রেণী কি করছে, সেই শোষক শ্রেণী যেন ছিনিয়ে নিয়েছে সাধারণ মানুষের কাছ থেকে। তাই বলছে ফাঁস লাগাচ্ছে গলায়, অর্থাৎ কথা বলতে দিচ্ছে না, তাদেরকে দম বন্ধ করে দিচ্ছে, এমন একটা পরিস্থিতি, বাক রুদ্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি। বাক স্বাধীনতার প্রত্যেকটি মানুষের যেখানে অধিকার, সেখানে সেই শোষক কি করছে, সেই শোষক কিছুতেই কথা বলতে দিচ্ছে না। এবং কবি কি বলছে, চুঁয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। মানে এখানে কবি বলছে যে এমন এক অত্যাচার শুরু হয়েছে যেখানে খুন, জখম, মারামারি হচ্ছে না, এইগুলো হচ্ছে না, কিন্তু মানুষের বাক স্বাধীনতা, একটা মানুষ সে স্বাধীনভাবে জীবনযাপন করবে, এরকম যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি কোথাও গিয়ে যেন নষ্ট হয়ে গেছে। তাই বলছে যে খুন, জখম, মারামারি হচ্ছে না, তাই রক্ত চুষে কিন্তু পড়ছে না। রক্ত চুইয়ে যে পড়া, একটা মানুষকে যখন কেউ মেরে দেয়, তখন কাউকে যদি হাতেও আঘাত করে, তাহলে তার হাত যদি কেটে যায়, তাহলে সেখান থেকে রক্ত পড়ে। কিন্তু এমন এক পরিস্থিতি তৈরি করেছে, এমন এক সমাজ ব্যবস্থা তৈরি করেছে, যেখান থেকে মানুষ কি করতে পারছে, মানুষ শুধু অন্যায়টাকে মেনে নিতে পারছে, অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারছে না, কারণ তাদের ফাঁস লাগিয়ে দিচ্ছে গলায়, অর্থাৎ তাদের সেই বাক স্বাধীনতাই দিচ্ছে না সেই শোষক শ্রেণী, তার নিজের শাসনতন্ত্র কিন্তু চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই বলছে যে যেখানে খুন হচ্ছে না, জখম হচ্ছে না, মারামারি হচ্ছে না, তাই এইগুলো যদি না হয়, রক্ত চুইয়ে পড়ারও কোনো সম্ভাবনা থাকে না। চোখের জলটাও কি হচ্ছে, মুছছে না, অর্থাৎ চোখের জলও কি হচ্ছে, চোখের জলটাও যেন শুকিয়ে যাচ্ছে। এমন অত্যাচার, যে অত্যাচারে মানুষকে কি করছে, মানুষকে স্তব্ধ করে দিচ্ছে ভেতর ভেতর, তাদের যে প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তিকে কোথাও কি রুদ্ধ করে দিচ্ছে। এমন এক পরিস্থিতি, এমন এক পরিবেশ তৈরি হয়েছে। তারপরে দেখো কি বলছে, ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রবল ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়া থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিটিকার স্বর। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, অর্থাৎ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে দাঁড়িয়ে কি হচ্ছে, সাধারণ বিদ্যুৎ সেটাও যেন কি হচ্ছে, সেটাও এতটাই খারাপ পরিস্থিতি, সেই বিদ্যুৎটাও কোথাও গিয়ে বাজ যেরকম
তড়াক তড়াক করে পড়ে এবং সেই বাজের শব্দে আমরা কি করি, আমরা মাটির সঙ্গে সংযোগ আছি, কিন্তু তাও কি হচ্ছে আমাদের বারবার যেন বুকটা ধড়াস করে ওঠে, সেরকমভাবে বিদ্যুৎগুলো সেরকমভাবে বাজের মতো করে পড়ছে। এবং ঝিরঝিরে বৃষ্টি, যে বৃষ্টিতে হয়তো কিছু হওয়ার সম্ভাবনাই নেই, কিন্তু সেই বৃষ্টিও হয়ে উঠছে প্রবল প্রলয় ঝড়। অর্থাৎ প্রলয় যখন আসে, যখন সবকিছু ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা আসে, সেরকম যেন বৃষ্টিটাও সেরকম হয়ে উঠছে। অর্থাৎ পরিস্থিতি এমন টালমাটাল হয়ে উঠেছে, তপ্ত হয়ে উঠেছে, যে সাধারণ ঘটনাগুলিও যেন বিরাট আকার ধারণ করেছে। তাই তো কি হচ্ছে, বিদ্যুৎ বাজ হয়ে গেছে, এমনকি বৃষ্টি হয়ে গেছে প্রবল ঝড়। আর কোনো কিছুতেই কি হচ্ছে দেখো, কোনো কিছুতেই কিন্তু স্বাভাবিক কোনো অবস্থা, স্বাভাবিকতাই নেই। সবকিছুতেই যেন একটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর তর হয়ে উঠছে। প্রতিবাদের ঢেউ কি হচ্ছে, একদম প্রতিবাদের যে ঢেউ, সেই ঢেউগুলো সেই প্রকৃতির সঙ্গে কোথাও গিয়ে মেলবন্ধন তাদের কিন্তু ঘটে যাচ্ছে। তারপরে দেখো কি বলছে, মায়ের বেদনাশ্রু, অর্থাৎ বেদনা যোগ অশ্রু। এই যে বেদনাশ্রু মানে হচ্ছে বেদনা যোগ অশ্রু। অর্থাৎ মায়ের যে কান্না, বুক চাপা কান্না, সেই কান্নাতে কি হচ্ছে দেখো, জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কোনো কবির কোনো লিপিকার স্বর। কি বলছে দেখো, এমন এক পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে কেউ যখন কিছু বলতে পারছে না, প্রতিবাদের ঢেউ গজরে ওঠার জন্য যখন মাথা চাড়া দিচ্ছে, তখন কবির যে লেখনী সেটাও যেন কি হচ্ছে, জেলের গড়াতে কি হচ্ছে, জেলের গড়াতে যেন বন্দি হয়ে যাচ্ছে। তাই সেটা কোনো মায়ের কি হচ্ছে, মায়ের চোখ থেকে ঝরে পড়া অশ্রু, করুণ অশ্রু মতোই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। প্রকৃতভাবে বলা যায় যে কবিরা এখানে জেলে বন্দি হয়ে গেছে, এতটাই বাজে পরিস্থিতি শুরু হয়েছে। তাই তো কবি কি বলেছেন দেখো, তাই তো কবি বলেছেন যে এমন অরাজনৈতিকতা, এমন দমবন্ধ করা পরিস্থিতি, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কবি বারবার করে বলছে, আমরা যে সমাজে থেকে অভ্যস্ত, সেই সমাজে কি থাকে, সেই সমাজ একটা যদি সুস্থ সমাজ, একটা সুস্থ যদি ব্যবস্থা থাকে, তাহলে সেই ব্যবস্থাতে কি হবে, নিয়ম কানুনগুলিও কিন্তু সুস্থ হবে। কিন্তু এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো নিয়ম কানুন থাকছে না, যেখানে সব নিয়ম কানুনগুলো লোপাট করে নিচ্ছে। কারা লোপাট করে নিচ্ছে? সেই শোষক শ্রেণী, যে শোষক শ্রেণী সমাজের সাধারণ মানুষকে পায়ের তলায় রাখছে। তাদেরও যে কনস্টিটিউশন, আমাদের গণতন্ত্র যে স্বাধীনতাগুলি দিয়েছে, বাক স্বাধীনতা দিয়েছে, স্বাধীনভাবে চলবার স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতাগুলো কোথাও গিয়ে কি করছে, কেড়ে নিচ্ছে। তাই কবি এখানে বলছে যে আমাদের যে সময়ে দাঁড়িয়ে কবি যে কবিতাটি লিখছেন, সেই কবিতাটিতে কবি বলছেন যে সেই সময়টা কি করছে, কালো মেঘের দল যেন তাদেরকে একদম ঢেকে দিয়েছে। এবং কবি বারবার করে বলছে, এমন অরাজনৈতিক অবস্থা, এমন কি বলবো, একেবারে সেই দমন করার মতো পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কি করছে, মানুষের যে বাক স্বাধীনতা, মানুষ যে স্বাধীনভাবে কিছু দুটো কথা বলতে পারে, সেই কথা বলার কিন্তু কোনো সুযোগ বা কোনো অধিকার কিন্তু সাধারণ মানুষের নেই। তাই তারা কি করছে, ফাঁস লাগিয়ে দিচ্ছে গলায়, বাকরুদ্ধ করে দেওয়ার মতো অবস্থা। চুয়ে পড়ছে না কোনো রক্ত, চোখের জলও। তাই সেখানে কি করছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাউকে খুন হতে হচ্ছে না, হয়তো কাউকে মারপিট করছে না যে তার মাথা দিয়ে বা তার হাত পা দিয়ে রক্ত বেরোবে, তাই কিন্তু তার যে বিদ্রোহ, সেটা কিন্তু কি হচ্ছে, পুরোটাই কিন্তু আন্তরিক হচ্ছে। তাই তো কি হচ্ছে দেখো, বলছে যে কবি বলছে যে সাধারণ মানুষের সঙ্গে প্রকৃতির কিভাবে মেলবন্ধন ঘটাচ্ছে, যে ঘূর্ণিপাকে যখন বিদ্যুৎ
যখন চমকায় সেই বিদ্যুৎ, সাধারণ বিদ্যুৎ হয়তো, সেই সাধারণ বিদ্যুৎটাও কি হচ্ছে, বাজের আকার ধারণ করছে। বাজ যেরকম তড়ক তড়ক করে জোরে জোরে পড়ে, যে বাজের আওয়াজ শুনলে সবাই আমরা কেঁপে উঠি, সেই বাজ কি হচ্ছে, সেই বাজ একটা সাধারণ বিদ্যুৎ, সেও যেন বাজের আকার কিন্তু ধারণ করেছে। এবং কি করেছে, ঝিরঝিরে বৃষ্টি, যে বৃষ্টিতে মানুষ সাধারণত ভেজেই না, সেই বৃষ্টিও কিন্তু প্রলয় আকার ধারণ করেছে। আর কবির এখানে আরেকটা যেটা করুণ পরিস্থিতি কবির লেখনীতে লিখেছেন, সেটি হচ্ছে মায়ের যে বেদনাশ্রু। কোনো সন্তানকে হয়তো হারিয়েছে যে মা, সেই মা কি করছে, তার যে বেদনাশ্রু, তার করুণ অশ্রু, সে শুধু বুকে নিয়ে সে বেঁচে আছে। আর যে কবি সে লিখছে, সে কবিও যেন জেলের গরাদের মধ্যে তার কবিতা, তার লেখনী প্রকাশ করছে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করবে।